শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশে শুভ সকাল, নিউ ইয়র্কের শুভ সন্ধ্যা। আজকে বাধ্য হয়েই আসা, কারণ সামাজিক মাধ্যম জুড়ে এক ধরনের আফসোসের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আফসোস, কি হচ্ছে, কেন হচ্ছে, এই কি চেয়েছিলাম, সামলানো যাচ্ছে না, এমন সব আফসোসের কথা। মূলত এই আফসোসের একটা কারণ আছে। কারণটা হলো আমরা জুলাইয়ের যে ঘটনা, আমাদের জুলাইয়ের যে আন্দোলন এবং অগস্টের যে ভিক্টরি, এটা আসলে বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল, এই দ্বিধাদ্বন্দ্ব থেকেই আফসোসের উৎপত্তি। এটা যদি খুঁজতে যাই, আসলে আমরা একটু এগোই, আমরা একটু ফরাসি বিপ্লবের দিকে যাই। এটা নিয়ে কথা বলতে গেলে আমাদের ফরাসি বিপ্লবটা একটু দেখি। ফরাসি বিপ্লবটার কারণগুলো আমরা একটু দেখি। কি কারণে ফরাসি বিপ্লব হয়েছে? নিম্নমানের অর্থনৈতিক অবস্থা এবং বল্গাহীন জাতীয় ঋণ। এর মূল কারণ ছিল অসম করারোপণ, যার বোঝা মোটেই বহনযোগ্য ছিল না। দ্বিতীয়ত বলা হচ্ছে বেকারত্বের উচ্চ হার ও খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য। আরেকটু নিচে নামি, রাজপরিবারের অতিরিক্ত খরচে রাজকোষ শূন্য হয়। নিরঙ্কুশ রাজতন্ত্রের পুনঃস্থাপন, যা রাজত্বের পক্ষে ছিল ক্ষতিকর। সমাজের একটি বিশেষ পেশাদার শ্রেণী এবং উচ্চ শ্রেণীর লোকদের ব্যাপক সুবিধা দেওয়া হচ্ছিল, যা জনসাধারণের জীবনকে নিজের প্রভাবাধীনে রাখতে শুরু করেছিল। প্রচুর নারী নির্যাতন, কৃষক, চাকুরিজীবী শ্রেণী ও কিছু পরিমাণ বুর্জোয়া কর্তৃক জমিদারতন্ত্রের উচ্ছেদের পক্ষে আন্দোলন শুরু হয়। আচ্ছা, এটা বাদ। বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের মধ্যে সুযোগ সুবিধার বৈষম্য, যাজক শ্রেণীর ভোগবিলাস চরমে ওঠে। অপরদিকে ধর্মীয় স্বাধীনতার পক্ষে একটি জোয়ার সৃষ্টি হয়। এই কারণগুলোর মধ্যে যদি আমরা আমাদের জুলাই পূর্ববর্তী সময়ের তুলনা করি, তাহলে নিম্নমানের অর্থনৈতিক অবস্থা এবং বল্গাহীন জাতীয় ঋণ, এই কথাটা বলতে পারি আমরা, কারণ আমাদের অবস্থাটা তাই ছিল। নিম্নমানের অর্থনৈতিক অবস্থা এবং বল্গাহীন জাতীয় ঋণ। কেন এই জাতীয় ঋণ নেওয়া হয়েছিল আমরা সবাই জানি, যে সো-কল্ড মেগা প্রকল্প, যেমন একটা প্রকল্প থেকেই ৫৪,০০০ কোটি টাকার থেকে নির্ধারণ করা হয়েছিল ৪৭,০০০ কোটি টাকা। মেট্রো রেলের অবস্থা আমরা জানি, যেখানে ৪০০ কোটি টাকা পর্যন্ত বলা হয়েছিল, সেখানে ২১ কোটি টাকা লেগেছে। অর্থাৎ নিম্নমানের অর্থনৈতিক অবস্থা এবং বল্গাহীন জাতীয় ঋণ। এই যে মেগা প্রকল্পের মেগা লুটপাট, এর জন্য এইসব জাতীয় ঋণ নেওয়া হয়েছিল বিদেশ থেকে। বেকারত্বের উচ্চ হার, এখানে একটা প্রশ্ন আসলে। বেকারত্বের উচ্চ হারের জন্যই কিন্তু কোটা বিরোধী আন্দোলন। ৫৬% সরকারি চাকুরি কোটার অধীনে ছিল। রাজ পরিবারের অতিরিক্ত খরচে রাজকোষ শূন্য হয়। গণমাধ্যমে দেখেছি যে মূর্তি বা জন্ম মৃত্যু বা দিবস পালনের জন্য কি পরিমাণ টাকা, হাজার কোটি টাকা খরচ গিয়েছে, ৪,০০০ কোটি টাকা সম্ভবত। নিরঙ্কুশ রাজতন্ত্রের পুনঃস্থাপন, যা রাজত্বের পক্ষে ছিল ক্ষতিকর। রাজতন্ত্র, গণতান্ত্রিক দেশে রাজতন্ত্র হয় না সাধারণত, কিন্তু আমরা আসলে রিপাবলিক, যে প্রজাতন্ত্র বাংলাটা, সেই অর্থে আমরা রাজতন্ত্রেই ছিলাম। একটা পরিবারের উপরই সমস্ত কিছু ছিল। এক পরিবারে কতজন সংসদ সদস্য সেটা আপনারাই জানেন, সবাই জানে গণমাধ্যমের কল্যাণে। পরে আসি, সমাজের একটি বিশেষ পেশাদার শ্রেণী এবং উচ্চ শ্রেণীর লোকদের ব্যাপক সুবিধা দেওয়া হচ্ছিল, যা জনসাধারণের জীবনকে নিজের প্রভাবাধীনে রাখতে শুরু করেছিল। এটা নিয়ে কথা আছে। সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। এরকম অসংখ্য প্রভাবশালী মানুষ আছে। প্রচুর নারী নির্যাতন। আমরা বোধহয় খাদিজার কথা ভুলেই গিয়েছিলাম, যাকে কোপানো হয়েছিল নির্মমভাবে। আরেকটা হলো বিভিন্ন শ্রেণীর কর্মচারীর মধ্যে সুযোগ সুবিধা বৈষম্য, যাজক শ্রেণীর ভোগ বিলাসে চরমে ওঠে। যাজক শ্রেণীটাকে যদি আমরা এলিটদের ধরে নেই, এলিটদের ভোগ বিলাস, আজকে আমরা বাংলাদেশের একটা নিম্ন আয়ের দেশ, যদিও মধ্যম আয়ের দেশ বলা হয়েছে, এটা হলো এক ধরনের স্টান্ট ছিল, যে আমরা ভালো করছি দেখানোর জন্য। আমরা মূলত নিম্ন আয়ের দেশ। এই নিম্ন আয়ের দেশের একটা শ্রেণী
কোটি, কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করত। ঢাকার রাস্তায় একটা শ্রেণীর গাড়িতে অডি, প্রাডো, ল্যাম্বরগিনির মতো গাড়িও বাংলাদেশে দেখা যাচ্ছিল। যে ভোগবিলাস কাকে বলে? এদের মধ্যে আমাদের যারা জাতি ভাই আছেন, সাংবাদিকদের কথাও বলা যায়। এক সাংবাদিকের দেখা গেল ঢাকায় সাংবাদিক দম্পতির দেখা গেল ঢাকায় কতগুলো ফ্ল্যাট, গাড়ি। তো ফরাসি বিপ্লবের সাথে আমাদের জুলাই পূর্ববর্তী অবস্থার মোটামুটি একটা সামঞ্জস্য ছিল। মোটামুটি না, অনেকটাই সামঞ্জস্য ছিল। প্রায় ৭০ ভাগের উপরে সামঞ্জস্য ছিল। যার ফলেই এদেশের মানুষ দীর্ঘদিনের ক্ষোভ, ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে এই বিপ্লবের মাধ্যমে। এই মানে আন্দোলনের মাধ্যমে। এখন আসি কেন এই আন্দোলনটা গণ অভ্যুত্থান এবং বিপ্লব এই ভাগে ভাগ করা হলো? আমরা যদি বিপ্লব বলি তাহলে সুবিধাটা কি? আর অভ্যুত্থান বললে অসুবিধাটা কি? বা দুটোরই সুবিধা অসুবিধা কি? আমরা যদি অভ্যুত্থানের কথা বলি তাহলে আমাদের আফসোসগুলো ঠিক আছে। অভ্যুত্থান কি হয়? অভ্যুত্থানে হয় শাসক পরিবর্তন। শাসকদের পরিবর্তন ঘটে। কিন্তু প্রশাসনিক কাঠামোটা ঠিক থাকে। বিপ্লবে কি হয়? শাসকের পরিবর্তনের সাথে পুরা প্রশাসনিক কাঠামোটা ভেঙে পড়ে, ধ্বংসপ্রাপ্ত হয়, যাকে পুনর্গঠন করতে হয়। জুলাইয়ের আন্দোলনে কি হলো? পুলিশের প্রধানসহ সবাইকে পালিয়ে যেতে হলো। সরকার প্রধান তো পালানইনি, সাথে পুলিশের লোকজন পালিয়ে যেতে হলো। সিভিল প্রশাসন ভেঙে পড়ল। অনেকে আড়ালে চলে গেলেন। সেনাবাহিনীর ভেতরেও একটা ভাঙচুর হলো। আটক হলেন অনেকে, অনেকের চাকরি গেল। অর্থাৎ সরকার প্রধান যাওয়ার সাথে, সাথে সবকিছুই ভেঙে পড়ল। তাহলে এটা আন্দোলন হলো কিভাবে? অর্থাৎ ফরাসি বিপ্লবের আদলে যদি চিন্তা করি এটা বিপ্লব। এখানে কোনো দ্বিধা থাকার কথা না। এখন আসি কি হচ্ছে, কেন হচ্ছে, সামাল দেওয়া যাচ্ছে না এই শব্দগুলি সম্পর্কে। আবার ফরাসি বিপ্লবকে টেনে আনি এর উত্তর দিতে। ফরাসি বিপ্লবের পরে কি হলো? ফরাসি বিপ্লবের পর হলো এক ধরনের বিপ্লব পরবর্তী যা হয়, প্রতি বিপ্লবের চেষ্টা হয়। এক ধরনের অ্যানার্কি হয়। এক ধরনের প্রশাসনের শূন্যতার কারণে এক ধরনের আ এই যে আমরা দেখছি যে এখন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে উঠছে। নানা দিকে একটু মানে নানা দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতি হচ্ছে বা সামলাতে পারছে না। প্রতিটা বিপ্লবের পরের দৃশ্যাবলী কিন্তু এই। আমাদের মুক্তিযুদ্ধের পরে কি হয়েছিল? মুক্তিযুদ্ধ পরে যখন বাংলার নতুন দেশ গঠন হলো, সরকার প্রতিষ্ঠিত হলো, সব কি স্মুথলি চলছিল? একই রকম অ্যানার্কি সৃষ্টি হয়েছিল এদেশেও। প্রতিটা বিপ্লবের পরবর্তী সময়ে এই অ্যানার্কিটা থাকে। কখনো একটু বেশি সময় ধরে থাকে, কখনো একটু কম সময় ধরে থাকে। আমাদের মাত্র ৩ মাস গিয়েছে, আমরা অস্থির হয়ে গিয়েছি। আমাদের পুলিশ পুনর্গঠন হয়নি, আমাদের প্রশাসন পুনর্গঠন হয়নি, আমাদের বাহিনীগুলিতে অন্যান্য বাহিনীগুলোতেও সমস্যা আছে। সব কাজ হচ্ছে, বসানোর চেষ্টা হচ্ছে, সবকিছু হচ্ছে। এই সুযোগে এই সুযোগে প্রতি বিপ্লবের চেষ্টা হচ্ছে নানাভাবে। এক শ্রেণীর যারা পরাজিত, বিপ্লবের কাছে যারা আ বিপ্লবে পরাজিত যারা, তাদের চেষ্টা থাকবেই নিজেদের পুনর্বাসনের। সব জায়গাতেই থাকে। ফরাসি বিপ্লবের পরেও চেষ্টা হয়েছিল। সব বিপ্লবের পরেই চেষ্টা হয়েছিল। কিন্তু বিপ্লব যখন সফল হয়, তখন এই চেষ্টা মূলত একটু সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু সফল বিপ্লবের পরে পুনর্বাসিত হওয়া খুব কঠিন ব্যাপার। এই বিপ্লব, জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবের পরেও এই সমস্যাটার সৃষ্টি হয়েছে।
এই যে আপনারা আনসার বলছেন, নার্স বলছেন, চিকিৎসক বলছেন, শিক্ষার্থীদের কোনো শিক্ষার্থীদের অ্যা আ চাকরিতে বয়স সীমা বৃদ্ধির কথা বলছেন, সবকিছু বলছেন। এই যে দেখেন একটা এই যে সনাতনী জাগরণ জোট যেটা হলো এই যে জোটের কথাগুলো, এই যে দাবি দেওয়াগুলো, এতদিন কোথায় ছিল এই প্রশ্নটা এখন সবাই বলে। না আমি সে কথা বলি না। কারণ এতদিন বলা যায়নি। ফ্যাসিজমে অনেক কথাই বলা যায় না। কিন্তু যখন ফ্যাসিজমটা দূরীভূত হয় তখন মানুষের মুখ খুলে যায়, চিন্তা খুলে যায়, যত চিন্তা ছিল সবগুলো চিন্তাগুলো একসাথে বাইরে আসতে চায়। যার ফলেই জট সৃষ্টি হয়। অনেক গাড়ি যেমন একসাথে মিললে রাস্তা জ্যাম হয়ে যায়, এটা অনেকটা তেমনই। এটার জ্যাম সৃষ্টি হয়েছে। সবাই চাচ্ছে যে না আমার দাবিটা এতদিন হয়নি, আমি এখন একটু কথা বলি। আর এই দাবির পেছনে যে উস্কানিটা আছে, মনে করিয়ে দিয়ে পাগলাকে নাও আ আ সাঁকো না নাড়ানোর কথা বলা মানে সাঁকোটা নাড়াও। এরকম মনে করিয়ে দেওয়ার লোকের অভাব নেই। এটাই হলো প্রতিবিপ্লবীদের কাজ। এই তোমরা এটা করছো না কেন? তো এখন তো সুযোগ, এখন তো সময় এসেছে। আগে ফ্যাসিজম ছিল। এখন তো তোমরা এই দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতে পারো। এই কথা যে লোকটা বলে সেই প্রতিবিপ্লবী, সেই ফ্যাসিজমের দোসর। যে যারা আমরা দাবি দেওয়া নিয়ে আজকে নামছি রাস্তায়, তাদের চিন্তা করা উচিত আমরা ১৭ বছর, বিশেষ করে ১৫ বছর আমরা অপেক্ষা করেছি। আর ১৫ টা মাস অপেক্ষা করতে পারব না কেন? সবাই একসাথে দাবি দেওয়া করতে হবে। প্রায়োরিটি বেস এ করতে হবে। যেটা জীবন মরণের সমস্যা সেটা আগে তুলতে হবে। প্রায়োরিটি চিন্তা করতে হবে। প্রায়োরিটি চিন্তা করে দাবিটা তুলতে হবে। প্রধান কোন দাবি? এখন আমাদের প্রয়োজনটা কি? সেই জিনিসটা আগে তুলতে হবে। সরকারকে সুযোগ দিতে হবে, স্পেস দিতে হবে কাজ করার জন্য। সবাই বলছেন। ইভেন সবচেয়ে এখনকার সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার সুপ্রিমো তারেক রহমান সেও বলছেন যে সরকারকে সময় দিতে হবে, কাজ করতে দিতে হবে। অথচ অনেকেই অস্থির হয়ে যাচ্ছে। এই অস্থিরতার পিছনে কি আছে একটু আগেই বললাম যে মনে করিয়ে দেওয়া হচ্ছে। সাঁকো না নাড়িয়ে মানে সাঁকো নাড়ানোর কথা মনে করে দেওয়া হচ্ছে। এখন সময় এসেছে। এখন যদি তোমরা দাবি না তোলো তাহলে কখন তুলবে? এই যে এই কথাটা আবার বলছি, এই যে এই কথাটা যিনি বলছেন আপনাদের কাছে, সেই ফ্যাসিজমের দোসর, সেই প্রতিবিপ্লবী। আমরা একটু ধৈর্য ধরি, সময় আসুক। আমরা সরকারকে কাজ করতে দেই। প্রশাসনটা সাজানো হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজানো হোক। সবকিছু একটা স্টেবল পজিশনে আসুক। তারপর আমরা বলব যে এখন তো সব স্টেবল পজিশনে। এখন আমাদের কথা শুনবেন না কেন? এখন আপনারা করবেন না কেন? অর্থনীতি আস্তে এগুচ্ছে। আমাদের রিজার্ভ বাড়ছে, রেমিটেন্স আসছে বেশি করে। আমাদের রপ্তানিটাও বেড়েছে কিছুটা। সব মিলে লক্ষণগুলো, সূচকগুলো তো ভালোর দিকেই। যদিও কেউ এটাকে একটু হতাশ আ আমাদের গণমাধ্যমের কথাও বলি। গণমাধ্যমও কিন্তু এখনো সেই আ ফ্যাসিজমের ভূত গণমাধ্যম থেকে এখনো রয়ে গেছে। গণমাধ্যমের এখন থেকে ফ্যাসিজমের ভূত এখনো দূর হয়নি। গণমাধ্যমে এখনো কিছু সংশয়ের কথা শোনা যায়। আর তো আমাদের পাশে আরেকটা দেশ আছে, তার গণমাধ্যম কিছু আছে। তা তো অদ্ভুত সব কথা, অদ্ভুত সব গুজব। পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমগুলো গুজবের ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। ৩ কলেজে মারামারি হলো, সেটাকে চালিয়ে দেওয়া হলো যে এটা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে। সেই সংঘর্ষের দৃশ্য তুলে দিয়ে। মন্দিরের পাশে আরেকটা রাজনৈতিক দলের অফিস পুড়ল, দূর থেকে ছবিটা দেওয়া হলো যে মন্দির পোড়ানো হচ্ছে। এই যে ইসকন নিয়ে যা হলো, যা হচ্ছে,
কেন হচ্ছে এটা আমরা সবাই বুঝি। কারা করাচ্ছে, কার সুবিধাতে সেটাও আমরা বুঝি। আমরা সবই বুঝি এবং বুঝেই সারা দেশের মানুষ এত উস্কানি সত্ত্বেও একজন আইনজীবীকে কুপিয়ে নৃশংসভাবে খুন করার পরেও সারা দেশের মানুষ কিন্তু ধৈর্য ধরেছে। তারা প্রমাণ করেছে যে আমরা অসাম্প্রদায়িক। এটা একটা মোক্ষম জবাব। মাওলানা রুমি বলেছিলেন, বলেছিলেন, "কখনো, কখনো উপেক্ষা বড় অস্ত্র হয়ে দাঁড়ায়।" আমরা উপেক্ষা করেছি। কখনো, কখনো নীরবতাও অনেক বড় অস্ত্র, বড় জবাব। আমরা নীরব থেকেছি। সেই প্রোপাগান্ডা আমাদের এই নীরবতা সেই পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা মেশিনের মোক্ষম জবাব। জুলাই বিপ্লব হয়েছে। আমাদের জুলাই অনেকেই বলছেন আমাদের জুলাই শেষ হয়নি। হ্যাঁ, আমাদের জুলাই শেষ হয়নি। আমাদের জুলাই তখনই শেষ হবে যখন আমরা সবকিছু পুনর্গঠিত করতে পারবো। একটা স্টেবল পজিশনে দেশ দাঁড়াবে। তখন আমরা চিন্তা করব যে আমাদের দেশ এখন স্থিতিশীল। এখন আমরা সব দাবি-দাওয়া এবং নির্বাচনের দিকে আমরা এগোতে পারি। সংস্কার হয়েছে মোটামুটি, প্রয়োজনীয় সংস্কার হয়েছে, সবকিছু হয়েছে। অর্থনীতিও মোটামুটি দাঁড়িয়েছে। চারিদিকের একটা সুবাতাস বইছে আরকি সব দিকে। আমরা তখন সবকিছুর দিকে এগোতে পারি। নির্বাচন বলেন, আমাদের দাবি-দাওয়ার উপস্থাপন বলেন, আমাদের সবকিছুর দিকে আমরা সবকিছু বলতে পারি। সেই সময়টা আসতে দিন। সেই সব পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধরি। আমরা দেশটাকে গড়ি। আমাদের হাতে সুযোগ এসেছে। আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এই যে আমরা কথা বলছি, সরকারের বিপক্ষে বলছি, এমনকি ডক্টর ইউনূসের সরকারকে আমরা খুনি সরকারও বলছি সামাজিক মাধ্যমে। কোনো বাধা নেই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নেই, হামলার ভয় নেই, মামলার ভয় নেই। আমরা বলছি কিন্তু। আমরা সব কথাই বলছি, সমালোচনা করছি সরকারের। এটাই হলো গণতন্ত্র। এই গণতন্ত্রকে স্থির হতে দিন, সুস্থির হতে দিন। গণতান্ত্রিক ব্যবস্থাটাকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দাঁড়াতে দিন। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এটাকে দাঁড়াতে দিন। প্রশাসনকে দাঁড়াতে দিন। শৃঙ্খলা বাহিনীগুলোকে দাঁড়াতে দিন। তারপর আমরা সব দিকে এগোই। সে পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরি, নিজেদের মাথা ঠান্ডা রাখি, অন্যের কথায় উত্তেজিত না হই। আবার বললাম, যে পিছনের লোকটা বলবে, "এখনই তোমাদের তো সময়। এই তো ফ্যাসিজম দূর হয়েছে। তোমরা তোমাদের দাবি তুলছো না কেন? তোমরা এটা বলছো না কেন? রাস্তায় নামছো না কেন?" এই কথা যে বলছে, সে ফ্যাসিজমের দোসর। এই কথাটা মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। খোদা হাফেজ।